তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি স্বপ্নীল সজীব, সঙ্গীত শিল্পী, একজন সমাজসেবক। ক্ষুদ্র ক্ষুদ্রভাবে চলছি নিজের পথ চলা, কিন্তু এই পথ চলাটা কিন্তু কখনোই সুগম নয়, এবং অনেক ধরনের বাধা পেরিয়ে কিন্তু আজকে এই জায়গাটাতে আসার সাহস নিজে করতে পেরেছি। আর কতটুকু করতে পেরেছি সেটা জানি না, কিন্তু এই সাহসটি চলবে, এই একলা চলার পথ আপনাদেরকে নিয়ে হাঁটতে চাই। একেবারেই ছোটবেলায় যদি ফিরে যেতে চাই, জন্ম হয়েছিল ফরিদপুরে। দেশের বাড়ি, বাবার বাড়ি, নানার বাড়ি পুরোটাই গোপালগঞ্জে, কিন্তু আমার জন্ম ফরিদপুর। খুব মিষ্টি একটি শহর ফরিদপুর। আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি শহর ফরিদপুর। আমার জন্ম যেখানে হয়েছে তার পাশেই কুমার নদ, আর সেই নদের পাশেই পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি। তো ছোটোবেলা থেকে জসীমউদ্দিনের বাড়িতে যেতাম, গান শিখতাম। আমার নানা একজন বিশিষ্ট কবি আনোয়ার করিম, তার আগ্রহ, তার ভালোবাসায় আসলে আমার এই পথে এগোনো। নানার স্বপ্নটা কখন যে আসলে নিজের স্বপ্ন পরিণত হলো সেটা আমি বলতে পারবো না। খুব ছোটোবেলা থেকেই গান শিখতাম, কিন্তু গানকে কখনোই খুব বড় একটি পরিসরে নিয়ে যাব এরমভাবে শিখিনি। জাস্ট শেখার জন্য শেখা। যেহেতু নানা পছন্দ করতেন, মা গান করতেন, আমার ছোটো খালা গান করতেন, সেই হিসেবেই গান শেখা। কিন্তু যখন কিছু প্রতিযোগিতায় নিজেকে নাম লেখাতে শুরু করলাম, একটু একটু করে কোথাও ফার্স্ট, কোথাও সেকেন্ড হতে থাকলাম, তখন মনে হচ্ছিল যে গানটাকে নিয়ে পথ চলতে চাই। তারপর প্রথমে গাইতাম লোকসঙ্গীত। লোকসঙ্গীত আপনারা জানেন, মাটির গান, প্রাণের গান, একেবারে আমাদের বাংলাদেশের বাংলার গান। লোকসঙ্গীতে দুবার জাতীয় পুরস্কার পাই, গোল্ড মেডেল। তারপরে ইচ্ছা হলো 2005 এবং 5-6 দিকে যে আমি রবীন্দ্রনাথের গান গাইব। তখন পড়লাম প্রথম বিপাকে, সেটা হচ্ছে মানুষের নিয়ম মতে যে যারা লোকসঙ্গীত গাইতে পারে তাদের কণ্ঠে রবীন্দ্রনাথের গানটা অতটা সুন্দর হয় না, কারণ লোকসঙ্গীত হচ্ছে খুব খোলা কণ্ঠের গান, আবেগের গান, আর রবীন্দ্রনাথের গান অনেকটাই সেটেলড, অনেকটাই শহুরে গান। তখন সেই বাঁধ ভাঙার জন্য মাত্র 4টি গান শিখিয়ে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে। দুবার আমি প্রথম মান পেলাম। তারপর একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করলাম, যেখানে রবীন্দ্রনাথের গানকে নতুনভাবে মানুষের কাছে তুলে ধরা হবে। এটা খুবই আনন্দের ছিল, এবং সেটার প্রধান বিচার কার্য ছিল হচ্ছে রেজানা চৌধুরী বন্যা, প্রখ্যাত শিল্পী, তার হাতে। খেলার ছলে নাম লেখালাম এবং ওখানেও খুব ভালো একটি পজিশন হোল্ড করলাম। তারপরে বন্যাদিকে দেখার পর ওই যে রবীন্দ্রনাথের গানটা প্রাণের মধ্যে চলে আসলো। 2012 সালে প্রথম আমার অ্যালবাম বের হলো, দ্য টেগো ট্রেজারি, জি সিরিজ থেকে। ওই অ্যালবামটি ও বছর বেস্ট সেলার ছিল। আমি তখন একেবারেই কিশোর, ঢাকা শহরের রাস্তাগুলো চিনতাম না, চিনতে কষ্ট হতো। ছায়ানটে গান শিখছি, আর একদিকে রেজানা চৌধুরী বন্যাদির কাছে গান শিখছি, আর নিজের স্বপ্নকে বুনন করে বেড়াচ্ছি যে কিভাবে নিজেকে একটি আলাদা আশিনে পরিণত করা যায়। কারণ আপনারা জানেন, যারা আমরা লঘুসঙ্গীত করি, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, পঞ্চকবির গান বা লালন ফকিরের গান, তাদের গানগুলো এতটাই অমর, নতুন করে সৃষ্টি করবার কোনো সুযোগ নেই। তাদের গানগুলোকে আমাদের শ্রোতাদেরকে শোনাতে হলে আমাদের মতো করে, আমাদের নির্যাস নিয়ে শোনাতে হবে। সেই জায়গা থেকে একটু একটু করে পথ হাঁটছি, বিভিন্ন চ্যানেলে চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছি, কোথাও অ্যাকসেপ্টেড হচ্ছি, কোথাও রিজেক্টেড হচ্ছি। একটি বড় চ্যানেলে গান গাইবার সুযোগ আসলো রবীন্দ্রনাথের জন্মদিনে। গান গাইতে গেলাম। প্রথম ভাগে গান গাওয়ার পর গান এত ভালো হয়েছিল, আমাকে অনুষ্ঠানের প্রযোজক বললেন যে আপনি আবার শেষ ভাগেও গাইবেন, আপনি ওয়েট করেন। তো আমি তো খুবই এক্সাইটেড যে একটা গান গাইতে আসলাম, আরও একটা গান গাইতে পারবো টিভিতে। এটা তো একটা বড় কাঙ্ক্ষিত বিষয়। শুটিং ফ্লোরের দিকে যাচ্ছি, তখন প্রযোজক আমার হাতটি টেনে ধরলেন, বললেন তুমি যেতে পারবে না।
আমি বললাম যে, "কেন আমি যেতে পারবো না?" খুব উৎকণ্ঠা, উৎসাহ দুটো নিয়েই বললাম যে, "কেন আমি যেতে পারবো না? আপনি তো বললেন যে, আ তুমি ওয়েট করো আরেকটু পরে তুমি আবার গাইতে পারবে। কি প্রবলেম হলো?" বলে কি, "না, না, যেই শিল্পী এখন মঞ্চে বসেছেন, সে তোমার সাথে মঞ্চ শেয়ার করবেন না।" ভারাক্রান্ত কণ্ঠে বলছিলাম যে, "আপনারাই তো বললেন যে আমার গান ভালো হয়েছে, আমাকে আরেকটু রাখবেন, আমি আরেকটা গান গাইবো। আমি তো সেই কারণে বসে আছি ২ ঘন্টা ধরে।" খুব ভারাক্রান্ত হৃদয়ে আমি চ্যানেলটা থেকে কাঁদতে, কাঁদতে বেরিয়ে গেলাম। তার আগে যে আমি গান গাইলাম ওই আনন্দটাই মাটি হয়ে গেল। আমার মনে হয় এই দুঃখ পাওয়াটা আমার জীবনের জন্য অনেক বড় একটি পাওয়া ছিল বলে এখন আমি একই মঞ্চে বসে থাকি। ওই ভদ্রমহিলাও গাইতে আসেন, তিনিও আমার সাথে গান আমি অনেক জায়গায় উপস্থাপনা করি। আমার উপস্থাপনায় তাকে বসতে হয়। এখন আর তিনি বলতে পারেন না যে ও বসলে আমি বসব না। আমাদের কর্ম বা আমাদের স্বপ্ন আর আমাদের কাজ, আমাদের নিষ্ঠা যদি সাথে থাকে, সবকিছুকে আমরা অতিক্রম করতে পারি। নিষ্ঠার সাথে থাকে, তাহলে স্বপ্নটার জায়গাটা এতটা মজবুত হয় যে তখন আর এই দুঃখগুলোই পরবর্তীতে শক্তিতে রূপান্তরিত হয়। আমি ভীষণ লাকি। আমি বাংলা গান নিয়ে এই ছোট্ট বয়সে পৃথিবীর অনেক, অনেক দেশ ভ্রমণ করেছি। আসলে এই দেশগুলোতে ঘুরতে যাওয়ার মতো হয়তো আমাকে ১০ বার বিক্রি করে দিলেও আমি যেতে পারতাম না। কিন্তু আমি গান নিয়ে যেতে পারছি। এটা আমার একটি বড় শক্তি বা একটি বড় সম্মানের জায়গা। আমি এমন, এমন দেশে গেছি যেখানে হয়তো বাংলা ভাষাভাষী মানুষ হাতে গোনা ৮-১০ জন বা ২০ জন আছে। তো সেসব দেশে গিয়ে যখন বাংলা গানকে রিপ্রেজেন্ট করেছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষুদ্র জীবনে এটা আমার অনেক বড় প্রাপ্তি। একবার আমি প্যারিসে গান করতে গেছি। প্রায় ৯০ ভাগই অবাঙালি দর্শক। আমি একটি গান করেছিলাম লালন ফকিরের 'খাঁচার ভিতর অচিন পাখি'। এটি আমার শেষ গান ছিল। এক বিদেশি ভদ্রমহিলা, উনি হুইল চেয়ারে বসা। উনার বয়স হয়তো ৯০ বা ৯৫ এরকম হবে। উনি অঝোর ধারায় কাঁদছিলেন। তবে অনুষ্ঠান শেষে উনি আমাকে জড়িয়ে-টড়িয়ে ধরলেন। একজন অবাঙালি একটি বাংলা গান, যে গানটি তিনি কখনোই শোনেন নাই, সেই গান শুনে তিনি তার স্মৃতিতে চলে গেছেন, তার ছেলের কাছে চলে গেছেন। তো এখানেই বাংলা গানের সার্থকতা। আমার মনে হয় যে আমার অনেক পুরস্কারের দরকার নেই। এই পুরস্কারটি আমি আসলে আমার মণিকোঠায় সোনায় মুড়িয়ে রাখতে চাই। আমি ১ম বাঙালি শিল্পী, নিউ ইয়র্ক স্টেট সিনেটর থেকে আমি গত বছর সার্টিফিকেট অফ এক্সেলেন্সি পেলাম। খুব লাকি যে আমি গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার, পদ্মভূষণ, পদ্মশ্রী বিষ্ণুমোহন ভাটের সাথে রবীন্দ্রনাথের গানের একটি কোলাজ করেছি। উনি ওনার মোহন বীণা বাজিয়েছেন, সেখানে আমি রবীন্দ্রনাথের গান গেয়েছি। আমি আলকা ইয়াগনিকের সাথে করেছি কাজ, আমি রুনা লায়লার সাথে কাজ করেছি। আমি কাজ করেছি উদিত নারায়ণের সাথে, শ্রেয়া ঘোষালের সাথে। এখন আমার যেটা বাংলা গান নিয়ে কাজ করবার ইচ্ছা, যে বাংলা গানের সুর এবং বাণী এতটাই বেশি সমৃদ্ধ যে আমি কিছু ইউরোপিয়ান অর্কেস্ট্রার সাথে বাংলা গান করতে চাই। আমি কিছু বিদেশে বাংলা গান শোনাতে চাই এবং তাদের সাথে তাদের ভাষা দিয়ে আমাদের ভাষা এবং সুরকে এক করতে চাই। তাহলে আমার মনে হয় যে বাংলা গানের দর্শকের জায়গাটি আরও বেশি হবে। বাংলা গান শুধু বাঙালিদের মধ্যেই থাকবে না। বাংলা গান আরও বিশ্বের নানা জায়গায় ভ্রমণ করবে এবং বাংলা গানের শ্রোতা আরও বেড়ে চলবে। একজন দর্শকও যদি নতুন করে জানেন যে আমাদের দেশ, আমাদের মুক্তিযুদ্ধ আমরা অনেক কষ্টে সংগ্রাম করে পেয়েছি। ইভেন রবীন্দ্রনাথকেও কিন্তু আমরা সংগ্রাম করে পেয়েছি। যখন স্বাধীনতার আগে রবীন্দ্রনাথের গান গাওয়া কিন্তু ব্যান্ড ছিল। আমি খুব গর্বে বুক ভরে কলকাতায় গেলে বলি যে আমরা কিন্তু, তোমরা যেমন রবীন্দ্রনাথ পেয়েছো, আমরা কিন্তু রবীন্দ্রনাথকে অর্জন করেছি। একজন নতুন শিল্পী বা স্বপ্নবাজ মানুষ তখনই সার্থক হয়ে ওঠে যখন তার স্বপ্নের দিকে তার একেবারেই নিষ্ঠা, শিষ্টাচার, ভালোবাসা, ভালো লাগা এবং কম্প্যাশন থাকে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শিল্পী বা প্রত্যেকটা সেক্টরের কিন্তু একটা অডিয়েন্স আছে যারা কিন্তু ভালো মন্দটাকে গ্রহণ করে। অন্যের কাজ দেখে আমরা দুঃখ না পেয়ে আমরা কিন্তু নিজেদের কাজকে নিজেদের মতো করে নিয়ে এগিয়ে যেতে পারি। আমরা কিন্তু নিজের একটি আইডেন্টিটি ক্রিয়েট করতে পারি। আমাদের একটি বড় সমস্যা, আমরা প্রতিনিয়ত অন্যের দ্বারা ভীষণভাবে ইনফ্লুয়েন্স হই। যেকোনো শিল্প বা সংস্কৃতি বিভিন্ন পরিবেশের বা বিভিন্ন মাধ্যম দ্বারা অনুপ্রাণিত হবে, কিন্তু অনুসরণ করলে সেই ব্যক্তিটি কখনোই নিজস্বতা ক্রিয়েট করতে পারবে না এবং নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করতে পারবে না। যারা এখনও নিজেদের
স্বপ্নে বা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেননি, তারা নিজেদেরকে নিজেদের মতো তৈরি করেন, তাহলেই তাদেরকে খুব সহজে তাদের স্বপ্নে তারা অধিষ্ঠিত হতে পারবে।